দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। গত ৩টি সংসদ নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্ত হবে, দ্রুত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ বিচারকের। লন্ডন বৈঠক রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছে দাবি বিএনপির, সংস্কারের কথা বলছে জামাত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা, তেল আবিব ছাড়তে বলল ইরানি বিপ্লবী গার্ড। এবারে দর্শক পুরো আয়োজনে যাচ্ছে। গত 3টি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে তিনি এমন নির্দেশনা দিয়েছেন। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য হয়েছে, খুব শিগগিরই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে। আগামী মাসের মধ্যে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করার প্রত্যাশা প্রকাশ করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা তাঁর লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশের এমন রিপোর্ট এবং চিফ প্রসিকিউটরের আবেদনের তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এমন নির্দেশনা দেওয়া হয়। এগিয়ে চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যার মামলা। 16 জুলাই থেকে 5 আগস্ট এই 3 সপ্তাহে অন্তত 1400 জন ছাত্রকে হত্যার দায়ে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলা এখন বিচারাধীন। সোমবার পুলিশের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তাদের হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। পরে চিফ প্রসিকিউটর জানান, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও 24 জুনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। আগামী 24শে জুন তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন, তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। গত 1 জুন শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরুর দিনে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার ভোরেও দুর্বৃত্তদের ছোড়া 2টি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। এই বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। আমরা এগুলো আমলে নিচ্ছি না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। আমাদের বিচার প্রক্রিয়া এটা ন্যায়সঙ্গত বিচারের প্রক্রিয়া। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিভাবে শেখ হাসিনা 227 জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্বকে দেখাতে শুনানি কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গুম বিষয়ক একটি আইন আগামী 1 মাসের মধ্যেই হবে। এই আইনের অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে জাতিসংঘের বল প্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। সো ধরেন এটা তো অনেক দীর্ঘ কাজ, ওনারা যেখান থেকে কাজ শেষ করবেন সেখান থেকে ওনারা আবার শুরু করবেন। সো এটা এমন না যেটা শেষ হয়ে যাচ্ছে, এটা চলতে থাকবে।
লন্ডন বৈঠক দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছে, তাই বৈঠকের বিষয়বস্তু দ্রুতই নির্বাচন কমিশনকে জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তবে জামায়াত নেতারা বলছেন, রাজনীতির গুণগত পরিবর্তন করতে হলে নির্বাচনের আগে সংস্কার জরুরি। 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়, যাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বৈঠকের মূল বিষয় দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। লন্ডন বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। সোমবার ঢাকায় ফিরে তিনি কথা বলেন। নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে, তো নির্বাচনের দিকেই তো যাবে, স্বাভাবিক না? এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা, যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময়ে গিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটবে দেশে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, লন্ডন বৈঠকে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছে। সোমবার রাজধানীর গুলশানে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায়, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। অবশ্য জামায়াত নেতারা বলছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন শুধু নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে নয়, সংস্কারের মধ্যে নিহিত রয়েছে। নির্বাচন হইলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। আমরা মনে করি সংস্কার অবশ্যই জরুরি এবং সংস্কার করতে হবে। ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বলে জানান জামায়াতের এই নেতা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ফের আলোচনায় বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভায় অংশ নিয়েছেন তিনি। নগর ভবনে এটি তার প্রথম সভা। এই সভার ব্যানারে ইশরাক হোসেনকে মাননীয় মেয়র হিসেবে উল্লেখ করা হয়। ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে সোমবারও নগর ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকরা। পরে বেলা 11টার দিকে সেখানে যান ইশরাক হোসেন। এই আন্দোলনের শুরু থেকেই সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেগুলোকে আমরা পুনরায় চালু করতে চাচ্ছি, কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে। যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা আমার এটা জনগণের দাবি। ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সোমবার বিজিএমইএ কার্যালয়ে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন তিনি। বর্তমানে স্থানীয় এবং আন্তর্জাতিক বিশ্বে নানা চ্যালেঞ্জ সামাল দিয়ে সামনের দিকে এগোচ্ছে দেশের তৈরি পোশাক খাত। এর মাঝে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর নতুন সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন প্যানেল পরিষদের দলনেতা মাহমুদ হাসান খান বাবু। এ উপলক্ষে সোমবার বিজিএমইএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সব সদস্যদের সাথে নিয়ে টেকসই পোশাক শিল্প প্রতিষ্ঠায় কাজ করবেন। বিজিএমইএ যেন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, সেটাই আমাদের লক্ষ্য।
এছাড়া যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ মূল্যস্ফীতি, মজুরির হার বৃদ্ধি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা। এর সাথে যোগ হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ, যা জ্বালানি তেলের মূল্যকে উস্কে দিয়ে পোশাক শিল্পের উপর বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিজিএমইএ এর নতুন সভাপতির। ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। এছাড়া পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, জুলাই থেকে বিজিএমইএ সদস্যদের সার্ভিস চার্জ 25% কমানো সহ নানা পরিকল্পনার কথা জানান বিজিএমইএ এর নতুন সভাপতি। পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনারা। জবাবে তেল আবিবের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইরান। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার দৃশ্য এটি। সরাসরি সংবাদ সম্প্রচারকালে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ভবনটিতে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী পূর্ব ঘোষণা দিয়ে এই হামলা চালায়। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত 4 দিন পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। এতে ইরানে প্রাণ গেছে 224 জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে অন্তত 70 জন নারী ও শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলের নিহতের সংখ্যা 24। সোমবার ইরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে 50টির বেশি যুদ্ধবিমান নিয়ে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এতে পশ্চিম তেহরানের একটি সামরিক ঘাঁটিকে নিশানা করা হয়। হামলার আগে তেহরানের কিছু অংশে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় ইরানের 120টি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন, যা দেশটির মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের 1/3। এছাড়া তেহরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে তেল আবিব। এদিকে পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল ও মেডিকেল সেন্টারকে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর আগে সোমবার ভোরে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে কমপক্ষে 8 জন নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসও। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসা হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজিকে। অপরদিকে ইরানের সাথে নিজেদের আকাশ ও স্থলপথ বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই ফিলিস্তিনের গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে একদিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় 68 জন নিহত হয়েছে, যার মধ্যে অন্তত 20 জন মার্কিন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান। গাজার উত্তরাঞ্চলীয় শহরগুলোতে স্থল অভিযান এবং বিমান হামলা চালায় ইসরায়েলের সেনারা। প্রতিদিন ত্রাণ সহায়তা প্রত্যাশীদের হত্যা করা ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অসহায় ফিলিস্তিনিদের উপর চালানো এই হামলাকে ভয়াবহ, বিবেকহীন আখ্যা দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য 10 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ডাকসু সংবিধানের 8-এর F ধারার আওতায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান তাদেরকে নিয়োগ দিয়েছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। 10 জনের মধ্যে প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনকে। স্বাধীনতার পর ডাকসু নির্বাচন হয়েছে 8 বার। সবশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। সেই সংসদের মেয়াদ পূর্তির পর পেরিয়ে গেছে 5 বছর। এবার নির্বাচনের আগে বিধিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এবারের ঈদযাত্রায় 379টি সড়ক দুর্ঘটনায় অন্তত 390 জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও 1182 জন। গত 31 মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 14 জুন পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে। সোমবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের দেওয়া তথ্য মতে সড়ক, রেল এবং নৌপথে মোট
415টি দুর্ঘটনায় 427 জন নিহত এবং 1194 জন আহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাই সবচেয়ে বেশি। এ সময় ঈদের আগে ছুটি কম, অটোরিকশার অবাধে চলাচল, অদক্ষ চালকসহ দুর্ঘটনার 9টি কারণ তুলে ধরেছেন যাত্রী কল্যাণ সমিতি। কক্সবাজারের রামুতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছে। সোমবার সকাল 8টার দিকে রামুর রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আর পুলিশ জানিয়েছে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি উল্টে মহাসড়কের পাশে ধান খেতে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান কক্সবাজার সদরের PM খালি দক্ষিণ পাতলি এলাকার হাবিবুল্লাহ এবং তার শিশু সন্তান রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার রিমঝিম বড়ুয়া। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রতিকূলতা এবং অস্থিরতার মধ্যেও কন্টেইনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। চলতি 2024-25 অর্থ বছরের 15 জুন পর্যন্ত বন্দরে মোট 31,71,779 TEUs কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 4.63% বেশি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 2023-24 অর্থ বছরের পুরো সময়ে চট্টগ্রাম বন্দর হ্যান্ডেলিং করেছিল 31,68,690 TEUs কন্টেইনার। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন অটোমেশন সেবা, ই-গেট পাস চালু, কন্টেইনার অপারেটিং সিস্টেমের আধুনিকায়ন এবং অবকাঠামো উন্নয়ন এই সাফল্যের বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি বন্দর ব্যবহারকারীদের সময় মতো কন্টেইনার ডেলিভারি গ্রহণ এবং নিয়মিত যোগাযোগ ও কার্যক্রম সচল রাখতে সাহায্য করেছে। ঈদের ছুটি শেষে কর্মজীবনে ফিরেছে রাজধানীবাসী। তবে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে এখনও প্রেক্ষাগৃহে লম্বা লাইন দর্শকদের। কেউ গ্রাম থেকে ফিরে, কেউ বা আবার কাজের ফাঁকেই সময় বের করে দেখছেন সিনেমা। কোরবানি ঈদে নতুন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ঢল নামে দর্শকদের। ঈদের দিন থেকে প্রতিদিনই উপচে পড়া ভিড় ছিল সিনেমা প্রেমীদের। ছুটি শেষ, তবে এখনও সেই রেশ কাটেনি। ঈদে মুক্তি পেয়েছে তাণ্ডব, ইনসাফ, নীলচক্র, উৎসব, এশা মার্ডার ও টগর, মোট 6টি সিনেমা। এগুলোর বেশিরভাগই দর্শকদের প্রশংসা পেয়েছে। তাণ্ডবের টিকিট পেতে হিমশিম খেতে হয়েছে দর্শকদের। এছাড়া উৎসব ও ইনসাফও ছিল হাউসফুল। ছুটিতে ঢাকার বাইরে ছিলাম বাড়িতে, এখন আসলাম তাণ্ডব দেখতে। তো প্রথমে দেখছি তাণ্ডব, এরপর দেখলাম হচ্ছে উৎসব, আর আজকে দেখতে আসছি ইনসাফ। আজকে নিয়ে আমাদের 3য় মুভি, আমরা আরও একটা মুভি দেখার প্ল্যান আছে। এবার তো অনেক মুভি এসেছে, তো গ্যাপ দিয়ে দেখে এই পর্যন্ত এসেছি। এশা মার্ডার সিনেমার এই শিল্পী নিজেও পরিবার নিয়ে এসেছেন অন্য সিনেমাগুলো দেখতে। আমরা সিনেমা দেখতে আসলাম, প্রথমে উৎসব দেখলাম। উৎসব দেখে আমি আর আমার মেয়ে দুইজনই ভীষণভাবে মুগ্ধ হয়েছি, খুব ভালো লেগেছে। আর এখন ইনসাফ দেখব। মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গেল স্ক্রিনে দর্শক চাপ কমলেও সুযোগ বের করে অনেকেই এসেছেন বড় পর্দার বিনোদন উপভোগ করতে। ঈদের সময় একটু বেশি থাকে, ক্রাউড থাকে, টিকিট পাইতে একটু সমস্যা হয়, এই জন্য আর কি এখন ফ্রি মোটামুটি। এখন দেখা যাচ্ছে রিল্যাক্সে দেখা যাচ্ছে। আমাদের এখনো ছুটি শেষ হয়নি, 22 তারিখ থেকে স্কুল খুলবে। ছোট বোন বাড়ি থেকে আসছে, তো এই জন্য ভাবলাম সবাই মিলে ছবিটা দেখে আসি। আমি আসলে একটু ভিড়ভাড়টা কম পছন্দ করি, আর এরকম সবাই মুভি দেখে আর কি মজা। ঈদের সিনেমা দেখার এই আমেজ আরও কয়েক সপ্তাহ থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হতে যাচ্ছে। ব্যাটিংয়ের দৈন্যদশা কাটিয়ে বাংলাদেশ এই সিরিজে কতটা ভালো করতে পারে সেটাই এখন দেখার পালা। গলে 2 ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে আগামীকাল সকাল 10:30টায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের রেসটা এখনও পুরোপুরি কাটেনি। তার আগেই 2027 সালের নতুন চক্রের মিশন শুরুর অপেক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কা। গত বছর আমরা 7-এ শেষ করেছি, অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি। স্বপ্ন দেখতে মোটেও দোষের নয়, কিন্তু বাস্তবতার সাথে পারফরমেন্সের ফারাকটাও বেশ। বিশেষ করে অতীত পরিসংখ্যান কোনোভাবেই সমর্থন দিচ্ছে না সফরকারীদের। লঙ্কানদের সাথে এটি টাইগারদের ত্রয়োদশ টেস্ট সিরিজ। এর আগে 12 বারের দেখায় একটিতেও জিততে পারেনি বাংলাদেশ, ড্র করেছে কেবল একটি। আর ম্যাচ হিসাবে 26 বারের লড়াইয়ে 20টিতে হার মুশফিক মিরাজদের। 2017 সালে 6 উইকেটে জয় পায় সেই সময়ের মুশফিক বাহিনী।
দুদলের মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন ৬২ রান কলম্বোয় ২০০৭ সালে তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন সময়ের তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশকে ৮ ম্যাচে শ্রীলঙ্কা ইনিংস ব্যবধানে হারিয়েছে। সবচেয়ে বড় ব্যবধানে জয় ইনিংস ও ২৪৮ রানে। ২০১৪ সালে মিরপুরে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় ৪৬৫। ২০০৯ সালে চট্টগ্রামে এই জয় পেয়েছিল লঙ্কানরা। ঘোষিত লঙ্কান দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়া বান্দারা, সোনাল দিনুসা, পবন রত্নায়েকে, ধারিন্দু রত্নায়েকে এবং ঈশিতা বিজে সুতরা। অধিনায়কের আর্মব্যান্ড থাকবে ধনঞ্জয় ডি সিলভার বাহুতে। তবে এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ইনিংসের সূচনা করবেন পাতুম নিশাঙ্কা, মিডল অর্ডারে অভিজ্ঞ দীনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দো মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভার উপরই থাকবে দলের ভরসা। এই সিরিজের সবচেয়ে আলোচিত মুখ অ্যাঞ্জেলো ম্যাথিউস। গল টেস্টে অবসর নেবেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার। ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। পোল ভোল্টে ১২তম বারের মতো নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন আরমান ডুপ্লান্টিস। ৬.২৮ মিটার উচ্চতা অতিক্রম করে এই রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী এই তারকা। স্টকহোমে আয়োজিত ডায়মন্ড লিগে এই রেকর্ড গড়েছেন ডুপ্লান্টিস। গত মার্চে ফ্রান্সে আয়োজিত অলস্টার পোল ভোল্ট ইভেন্টে ৬.২৭ মিটার উচ্চতা পার করে ১১তম বারের মতো রেকর্ড ভাঙেন ডুপ্লান্টিস। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন এই সুইডিশ তারকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। গত ৩টি সংসদ নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্ত হবে, দ্রুত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ বিচারকের। লন্ডন বৈঠক রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছে দাবি বিএনপির, সংস্কারের কথা বলছে জামায়াত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলা, তেল আবিব ছাড়তে বলল ইরানি বিপ্লবী গার্ড। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।